হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছো। এনিটাইম স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে আমি ফাতেমা জিন্নাত মাইশা তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, বাসায় বসে সহজভাবে অ্যাকাউন্টিং বোঝার সহযোগিতা পাওয়ার জন্য তোমরা আমার এই চ্যানেলটির সাথে যুক্ত থাকো। আমি এই চ্যানেলে অ্যাকাউন্টিং এর যাবতীয় সকল ধরনের বোর্ড প্রশ্নের সমাধান নির্ভুলভাবে করে দেওয়ার চেষ্টা করব। তাই এই ধারাবাহিক ক্লাসগুলোর ডেইলি আপডেট পেতে তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো। তো বন্ধুরা, আজকে আমি পড়াবো এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের চট্টগ্রাম বোর্ড 2023-এ আসা আর্থিক বিবরণী অধ্যায়ে 2 নং অঙ্কটি। এর আগে আমি একটি ক্লাসে 1 নং অঙ্কটি করিয়েছি, তোমরা চাইলে সেটা দেখে আসতে পারো। তো প্রথমে আমরা আগে প্রশ্নটা অ্যানালাইসিস করব, তারপর আমরা অঙ্কে যাব। জনাব মামুন একটা প্রতিষ্ঠানের নাম রেওয়া মিল দেওয়া আছে, তাদের রেওয়া মিলটা হচ্ছে 31 ডিসেম্বর 2022 সালে। দেখো হিসাবের নাম দেওয়া আছে, ডেবিট টাকা আর ক্রেডিট টাকা দেওয়া আছে। প্রাপ্য হিসাব 45,000 টাকা, প্রদেয় হিসাব 19,000 টাকা, মূলধন 1,70,000 টাকা, উত্তোলন 60,000 টাকা, নিরীক্ষা সেবায় ক্রেডিট পাশে 1,25,000 টাকা, বেতন 22,000 টাকা, ব্যাংক জমা 1,90,600 টাকা, অনুপার্জিত সেবায় 30,000 টাকা, 6% বন্ধকি ঋণ ক্রেডিট পাশে 50,000 টাকা, বীমা খরচ 12,000 টাকা, অফিস সরঞ্জাম ডেবিট পাশে 80,000 টাকা, সাপ্লাইস 18,000 টাকা, ভাড়া 8,400 টাকা, প্রদেয় নোট 42,000 টাকা। তো বন্ধুরা, আমি একটা ট্রিক শিখে দিই, তোমরা কিভাবে আর্থিক বিবরণীগুলো সহজেই সলভ করতে পারবে প্র্যাকটিস করার সময়। দেখো ফার্স্টে দেখো বছর শেষে সাপ্লাইসের পরিমাণ 8,000 টাকা। আমরা বুঝতেছি যে এই সাপ্লাইসের পরিমাণ এটা একটা সমন্বয়, অর্থাৎ সাপ্লাইসের সাথে হিসাব করতে হবে। তাহলে আমরা একটা কাজ করব, সাপ্লাইসের মধ্যে একটা দাগ দিয়ে দিব, তাইলে আমরা বুঝতে পারবো যে আমাদের সাপ্লাইসের সাথে একটা কাজ রয়ে গেছে। এরপর হচ্ছে 2 নাম্বার, অনুপার্জিত সেবায় 3/4 অর্জিত হয়েছে। সেবায়ের এই সমন্বয়টা একবার সেবায়ের সাথে বসবে, এই যে নিরীক্ষা সেবায়, আর একবার অনুপার্জিত সেবায়ের সাথে বসবে। তো দেখো 3 নাম্বার, অফিস সরঞ্জামের উপর 8% অবচয় ধার্য করতে হবে। তাহলে অফিস সরঞ্জামের পাশে আমরা একটা দাগ দিয়ে দিব। এরপর দেখো 4 নম্বরে বলা হচ্ছে নিরীক্ষা সেবায় প্রদান করা হয়েছে কিন্তু এখনো আদায় হয়নি, অর্থাৎ বকেয়া সেবায়, তাহলে সেবায়ের সাথে একবার হবে। 5 নম্বর দেখো বীমা খরচ 3 বছরের জন্য প্রদান করা হয়েছে, তাহলে বীমা খরচ 3 বছরের জন্য, তাহলে বীমার সাথে আমরা একটা দাগ দিয়ে রাখি, তাহলে পরবর্তীতে আমরা জানবো যে এটার সাথে কাজ আছে। তাহলে দেখো আমরা কিন্তু সমন্বয়ের কাজগুলোর জন্য আমরা রেড রেড ডট ডট দিয়েছি। এবার দেখো আমাদেরকে প্রশ্নে আমাদের কি সলভ করতে হবে। দেখো কত আমাদেরকে বলছে নিজ সেবায়ের পরিমাণ নির্ণয় করো। খতে আমাদেরকে বলা হয়েছে বিশদ আয় বিবরণী প্রস্তুত করো। আমি জাস্ট শর্টকাট গুলা লিখছি, মানে আমাদের আসলে অ্যান্সার কি করতে হবে। গত আমাদেরকে বলছে মোট দায় ও মালিকানা সূত্রের পরিমাণ নির্ণয় করো। দেখো আমরা সমাধান করতেছি 2 এর ক আমাদেরকে নিজ সেবায়ের পরিমাণ বের করতে বলছে। তাহলে দেখো বন্ধুরা, আমি এখানে কিন্তু সমন্বয়গুলো মুছে দিয়েছি, আমার যেহেতু বোর্ডে জায়গা হচ্ছে না। তো আমরা কিন্তু এখানে সমন্বয়ের ডট গুলো দিয়ে রেখেছি, তোমরা সমন্বয়গুলো দেখে দেখে সলভ করার চেষ্টা করো, এছাড়া আমি মুখে বলে দিব। তাহলে দেখো আমরা যেহেতু নিজ সেবায়ের পরিমাণ নির্ণয় করতেছি, তাহলে সেবায়ের সাথে আমার 2টা ডট ছিল, তাই আমরা দেখো 2টা সমন্বয় কি হয়েছে, অ্যাডজাস্ট হয়েছে। তাহলে এখানে খেয়াল করো নিরীক্ষা সেবায় দেওয়া আছে আমাদেরকে 1,25,000 টাকা। সাথে আমাদেরকে সমন্বয়ে বলা হয়েছিল যে নিরীক্ষা সেবায় কি ছিল, অনাদায়ী ছিল, অর্থাৎ প্রদান করা হয়েছে কিন্তু আমরা 15,000 টাকা কি এখনো পাইনি। আমরা 15,000 টাকা যোগ করব। চতুর্থাংশ অর্জিত হয়েছে, তাহলে অনুপার্জিত আয় দেওয়া আছে 30,000 টাকা। এটা 3/4, অর্থাৎ 4/3 অংশ আমাদের অর্জিত হয়ে গেছে। তাহলে কত হাজার টাকা হবে, 22,500 টাকা। তোমরা 30,000-কে 4 দিয়ে ভাগ করবে এবং 3 দ্বারা গুণ করবে, ঠিক আছে। তাহলে এটা যদি আমরা যোগ করি 1,62,500 টাকা। এটা হচ্ছে আমাদের ক এর উত্তর। তো বন্ধুরা, এখন আমরা সমাধান করব 2 এর খ। আমাদেরকে যেখানে বলা হচ্ছিল যে বিশদ আয় বিবরণী নির্ণয় করার জন্য। বিশদ আয় বিবরণী মানে হচ্ছে যে আয় বিবরণীতে বা যে বিবরণীতে আমাদের মোট আয় থেকে মোট ব্যয় বাদ দেওয়া হয়। কোন মোট আয় কোন মোট ব্যয়, যেগুলো মুনাফা জাতীয় হয়, অর্থাৎ যেগুলোর অর্থের পরিমাণ কম, যেগুলো স্বল্প মেয়াদী হয়ে থাকে, যেগুলা নিয়মিত ঘটে, ঠিক আছে।
তাহলে দেখো আমাদেরকে আয় বের করতে বলা হয়েছে। আয় একমাত্র আমরা বলি সেবা প্রতিষ্ঠান ধর্মে আয় গুলো একই হয়, ব্যয়গুলো একই হয়, অর্থাৎ এখানে কোনো ধরনের ভ্যারাইটি থাকে না। তো নিট সেবায় আমরা অলরেডি বের করে ফেলছিলাম কোথায়, কতে, তাই আমরা লিখছি নিট সেবা আয় ক হতে 1,62,500। এখন এখান থেকে আমরা মাইনাস করব যে ব্যয়গুলো আছে সেগুলো। যেমন দেখো এখানে যেহেতু বকে আছে, দেখো এখানে 11 মাস, আমাদের অঙ্কটা হচ্ছে 12 মাসের, তাহলে 1 মাস কি আছে, বকে আছে, তাহলে আমরা বকেয়া গুলো কি করি, যোগ করি, তাই না? তাহলে বেতন হচ্ছে কত, 22,000। আমরা কি করব, 22,000 যেহেতু 11 মাসে, আমরা এটাকে 11 দিয়ে ভাগ করব, আর যেটা 1 মাসের বকে আছে 1 দিয়ে গুণ করব। আমাদের আসবে কত, 2,000 টাকা। টোটাল হচ্ছে আমাদের 24,000। এরপর দেখো বন্ধুরা, বেতন শেষ আমাদের, এরপর হচ্ছে আমাদেরকে দেওয়া আছে বীমা খরচ, ঠিক আছে? তাহলে আমরা আমাদের বীমা খরচের পাশে একটা সমন্বয় দেখতে পাচ্ছি, তাহলে আমরা লিখবো বীমা খরচ 12,000 টাকা। তাহলে বলছিল আমাদেরকে যে যে অগ্রিম বীমা 3 বছরের জন্য কি করা হয়েছে, প্রদান করা হয়েছে, ঠিক আছে? তাহলে আমরা অগ্রিমটা বাদ দিব, কি বাদ দিব, অগ্রিম বীমাটা। হ্যাঁ, এখন অগ্রিম বীমা বের করতে হবে আমাদের। তাহলে অগ্রিম বীমা বের করার জন্য 12,000 টাকায় যেহেতু 3 বছরের জন্য প্রদান করা হয়েছে, ঠিক আছে? তাহলে 3 বছরের মধ্যে 3 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের 1 বছর অলরেডি গন, তাহলে আমাদের আর 2 বছরটা কি হবে, অগ্রিম হবে। তাহলে 8,000, 4,000 টাকা। এবার দেখো বন্ধুরা আমাদেরকে আর কি কি দেওয়া আছে। অফিস সরঞ্জামের পাশে একটা টিক মার্ক দেখতে পাচ্ছি, আমাদেরকে বলা হচ্ছে যে অফিস সরঞ্জামের উপর অবচয় ধার্য করতে 8%। তাহলে আমরা লিখবো অফিস সরঞ্জামের অবচয় কত আসবে, 6,400, অর্থাৎ 80,000-এ 8% করবা। আমাদেরকে দেওয়া আছে সাপ্লাইজ, আমাদেরকে 1 নম্বর সমন্বয়ে বলা হয়েছে বছর শেষে ব্যবহৃত সাপ্লাইজ এর পরিমাণ 1,000 টাকা। তাহলে ব্যবহৃত সাপ্লাইজ যেগুলো, সেগুলো হচ্ছে কি, সাপ্লাইজ খরচ 8,000 টাকা। দেওয়া হচ্ছে ভাড়া, ভাড়া দেখো পাশে দেওয়া হচ্ছে 14 মাস, মিনস 12 মাস ওভার। তাহলে 12 মাস ওভার মানে কি, এখানে অগ্রিম টাকা যুক্ত আছে। কয় মাসের অগ্রিম টাকা যুক্ত আছে, 13, 14, 2 মাসের। তাহলে আমরা লিখবো ভাড়া, ভাড়া দেওয়া আছে আমাদেরকে 42, ভাড়া দেওয়া আছে আমাদেরকে 8,400। তাহলে অগ্রিমটা আমরা কিভাবে বের করবো, দেখো 8,400-কে 8,400টা হচ্ছে 14 মাসের, তাইলে 14 দিয়ে ভাগ করলে 1 মাসেরটা বের হয়, আর 2 মাসেরটা আমাদের এক্সট্রা টাকা, তাহলে আসবে 1,200 টাকা। আমরা 8,400 থেকে 1,200 টাকা বাদ দিব, 7,200। বন্ধকি ঋণ, বন্ধকি ঋণের পাশে কিন্তু 6% দেওয়া আছে, তাহলে মানে কি, এটাও কি সমন্বয়ে অন্তর্ভুক্ত। তাহলে আমরা এখানে লিখবো বন্ধকি ঋণের সুদ। এগুলো আমরা সবগুলো যোগ করব, 52,600 মাইনাস করব। এখন এটা থেকে আমরা এটা মাইনাস করব, আমাদের আসে 1,09,900। এটা হচ্ছে আমাদের কি, নেট মুনাফা। তো বন্ধুরা এখন আমরা সমাধান করব 2 এর গ। 2 এর গ তো আমাদেরকে বলা হয়েছে যে দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করতে। তাহলে সবার আগে আমরা মালিকানা সত্ত্বের পরিমাণটা নির্ণয় করে ফেলি। দেখো মালিকানা সত্ত্বের মধ্যে সবার আগে আসবে আমাদের মূলধনের টাকা। মূলধন হচ্ছে 1,70,000। এর সাথে যোগ করতে হয় নিট মুনাফা, অথবা বাদ দিতে হয় নিট ক্ষতি। যেহেতু আমাদের ক্ষতে নিট মুনাফা হয়েছে, তাই আমরা কি করব, মূলধনটা যোগ করব। আমরা কত পেয়েছি, 1,09,900 টাকা ছিল আমাদের নিট মুনাফা। আমরা এখানে লিখে দিব যে এটা খ হতে প্রাপ্ত। তাহলে আমাদের এখানে আসে 2,79,900। এরপর দেখো আমরা কিন্তু বাদ দিই উত্তোলন, তাহলে আমরা উত্তোলনটা বাদ দিয়ে দিব। হচ্ছে আমাদেরকে দেওয়া আছে 60,000 টাকা, এটা আমরা করব মাইনাস। 2,79,900 থেকে 60,000 টাকা যখন আমরা বাদ দিব, আমাদের আসবে 2,19,900 টাকা। এটাই হচ্ছে গাইজ আমাদের, তো এটাই হচ্ছে বন্ধুরা আমাদের মালিকানা সত্ত্বের পরিমাণ।
এখন আমরা দায়ের পরিমাণটা নির্ণয় করব। দেখো, দীর্ঘমেয়াদী দায়ে আমাদেরকে বলা হচ্ছে একটা মাত্র দীর্ঘমেয়াদী দায় দেওয়া আছে, সেটা হচ্ছে 6% বন্ধকি ঋণ। তাহলে এটা কত টাকা দেওয়া আছে? 50,000। তো বন্ধুরা, সাথে সাথে তো আমরা কিন্তু অনেক সময় 6% বন্ধকি ঋণ, যেটা পুরোটা বকেয়া, এটা কিন্তু করতে ভুলে যাই। তাই আমরা তাড়াতাড়ি এখানে লিখে ফেলবো বকেয়া বন্ধকি ঋণের সুদ। যেহেতু বন্ধকি ঋণের সুদ একটা ব্যয় এবং সকল ধরনের বকেয়া ব্যয় কি চলতি দায়, তাই এটা কোথায় বসবে? চলতি দায়ের মধ্যে বসবে। তাহলে 50,000-এর 6% হচ্ছে 3,000 টাকা। তাহলে আমাদের আর কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, এরপর দেওয়া আছে, দেখো রেওমিল, প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব মানে হচ্ছে পাওনাদার, এটা বসবে কোথায়? ক্রেডিট পাশে যেহেতু বসছে, তাহলে এটা চলতি দায়, 19,000। ধরো তোমরা যারা চলতি দায়, চলতি সম্পদ নিয়ে অনেকটা কি করো, কনফিউশনে পড়ো, যেমন এই যে বকেয়া বেতন, এই যে বকেয়া ব্যয়গুলো আসলে কি হবে, অগ্রিম আয়গুলো কি হবে, তো এটা নিয়ে কিন্তু আমাদের ডিটেলসে একটা শর্ট ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, তোমরা যে এখনই দেখে আসতে পারো। এছাড়া বন্ধুরা, তোমরা অনেকেই দেখি যে এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি। কেন করেনি বন্ধুরা? আমি এখন তোমাদের জন্য আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতেছি, ক্লাস নিয়ে আসতেছি, তো তোমরা তো হারিয়ে যাবে। তোমাদের কাজ হচ্ছে সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা, যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও এবং তোমরা রিমাইন্ডার পেয়ে যাও যে আমাদের একটা সমস্যার সমাধান হয়ে যাবে এখন। তো কি করছো বন্ধুরা, এখনো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল? তো চলো আমরা আবারও পরে ফিরে আসি। তো এরপর আমাদেরকে দেওয়া আছে অনুপার্জিত সেবায়, এটা কিন্তু আমাদের জন্য চলতি দায়। দেখো, এটার পাশে একটা রেড সাইন, দ্যাট মিনস এটার সাথে একটা সমন্বয় ছিল। সমন্বয় যদি থাকে, আমরা এখানে করব অঙ্কটা, আমরা লিখব অর্জিত অংশ। অর্জিত অংশ কত ছিল? যে 4/3 অংশ না? কত টাকা ছিল এটা? 22,500 টাকা। তাহলে যেহেতু এটা অর্জিত হয়ে গেছে আর আমরা নিচে 22 সাথে যোগ করে দিছিলাম সমন্বয়টা, তাহলে এখান থেকে মাইনাস যাবে, তাহলে এটা হবে 7,500 টাকা। এবার বন্ধুরা, আমরা 12% বন্ধকি ঋণেরটা সাথে সাথে লিখে ফেলছি, কারণ এটা আমরা সব থেকে বেশি ভুল করে ফেলি, এটা আমাদের ছুটে যায়। এবার দেখো, প্রদেয় নোট 42,000 টাকা। বকেয়া বেতনের পাশে আমাদের কিন্তু বকেয়া বেতন দেওয়া হচ্ছে, সকল ধরনের বকেয়া ব্যয় কি দেয়? আমি বকেয়া বেতন কত ছিল? 2,000 টাকা। ওগুলো আমরা যোগ করে আসে আমাদের 73,500 টাকা। একসাথে যোগ করব, আমাদের আসবে 3,43,400 টাকা, কিন্তু আমাদের মোট দায়। তাহলে আমাদের বের হয়ে গেছে মোট দায়ের মালিকানা সত্ত্বের পরিমাণ 3,43,400 টাকা। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আগামীকাল ইনশাল্লাহ আমি আর একটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়ে যাব। তো তোমাদের কাছে হচ্ছে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে রাখা, যাতে আমি যখনই ভিডিও আপলোড দিই না কেন তোমরা সেটার নোটিফিকেশন পেয়ে তোমাদের সমস্যার সমাধান করে ফেলতে পারো। এছাড়া তোমাদের বিভিন্ন ধরনের সমস্যার কথা আমাকে কমেন্টে জানাতে ভুলবে না, কারণ আমি কাজ করছি তোমাদের সমস্যা নিয়ে। তোমাদের সমস্যা হলে আমি সেই ক্লাসটা নিয়ে আসবো, তোমরা শুধু আমাকে কমেন্টে জানাবে। তো ততদিন পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।